আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রাকৃতিক সম্পদ, রূপবৈচিত্র্য আর জনসম্পদের দেশ বাংলাদেশ। বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে অবিরত যুদ্ধ করে সাফল্যের পথে এগিয়ে চলছে এদেশের মানুষ। আর দেশ জুড়ে দল সেই সব গণমানুষের কথা তুলে ধরছে সব সময়। শহর বন্দর পেরিয়ে গ্রামের মেঠো পথেই আমাদের ছুটে চলা। সাফল্য, ব্যর্থতা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির পাশাপাশি মানুষের হাসি কান্নার চিত্র ফুটে ওঠে দেশ জুড়ে অনুষ্ঠানে। জুলিয়া ইসলাম শিশির আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের আয়োজনের শিরোনাম। নওগাঁয় বাল্যবিয়ের শিকার ও তালাকপ্রাপ্ত মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার নিয়ে মূল প্রতিবেদন। সাফল্যে থাকছে গাইবান্ধার শিক্ষক আজাদের উদ্ভাবন। চলতি পথে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের একমাত্র রেলওয়ে জাদুঘরের কথা। জয়পুরহাটের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র শিশু উদ্যান এবং মৌলভীবাজারের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি বাউল গান। কোনো কিছু বোঝার আগেই বাল্যবিয়ের শিকার হয় নওগাঁর কিশোরী জাকিয়া। বিয়ের পর নানা রকম শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ফিরে আসে বাবা মায়ের কাছে। এত কিছুর পরও থেমে থাকেনি জাকিয়া, সে আবার লেখাপড়া শুরু করেছে। মাসুম আলিসার সহযোগিতায় জাকিয়ার নতুন চলার পথের কথা জানাবো মানিক শিকদারের এই প্রতিবেদনে। নতুন দিনের বারতা নিয়ে ভোরের সূর্য যখন ওঠে, জাকিয়া তখন তার ঘরের জানালা খুলে ভোরের আলো আর নির্মল বাতাস থেকে অফুরন্ত প্রাণশক্তি নিয়ে নেয়। পড়তে বসে, নিজেকে গড়তে বসে। আপাত দৃষ্টিতে সব স্বাভাবিক মনে হলেও তার ওপর বয়ে গেছে বেশ বড় একটা ঝড়। বিয়ে দিল, ওই দিন নিয়ে চলে এলো, পরের দিন আবার এনে ওরাই থুয়ে গেল। তারপর থেকে ঘুরে আসে, যখনই আসি তখনই আমি যাব না করেই ওদের ব্যবহারটা আমার পছন্দ নয়। বলার মতো কিছু আর নেই, ছেলেটা দেখার মতো নয়। অভাবের তাড়নায় মেয়েকে বিয়ে দিলেও অভাব তো ঘুচেইনি, বরং আরো বেশি খরচ বেড়েছে এই পরিবারের। ফিরে আসলো যে আমার খুব একটা ব্যবহার ভালো লাগলো না। উনি সব ওই মায়ের কথা শোনে, বোনের কথা শুনে জানে আমার মেয়েকে খুব ভালোবাসে না, কোনো জিনিসপত্র কিনে দেয় না, আমি এখান থেকে দেই। তো মনে করে অন্যরকম ভাব, যার ফলে আমার পছন্দ নয় আর যাতে দেইনি। জীবন সম্পর্কে কিছু বোঝার আগেই সে বাল্যবিয়ের শিকার হয়েছিল, কিন্তু সে বিয়েও টিকল না। সামাজিক নানা বাধা, নানা সমস্যা থাকা সত্ত্বেও সে আবার ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছে। এখন অবশ্য তার বাবা মাও বুঝতে পেরেছে, তারাও সহযোগিতা করছে। ওরা যেটা বলেছে সেটাই বিশ্বাস করে আমি মেনে নিয়েছি যে হয়তো কোনো কিছু হবে না, দেখে শুনে এলে যাচ্ছে, হয়তো ভালোই দেখবে। এখন দেখলাম যে মেয়েকে আমি আবার পড়াবো, লেখাপড়া করুক, এসএসসি পাস করুক, তারপরে দেখি সংসারের অবস্থা দেখে আরও যতদূর পারবো লেখাপড়া করাবো, তাদের কোনো কাজে লাগাবো, তারা যেন নিজের পায়ে ভর দিয়ে নিজেকে চলে ফিরে খেতে পারে। ওই ডান্স লগর মাস্টার শিবাট হুজুরের সাথে পরামর্শ একটু করলাম যে এরকম বৃত্তান্ত যে আমার ব্যবহার ভালো নয়, তো এটা কী করা যায়। তো কথা আপনি চিন্তা ভাবনা করে দেখেন, দেখে না হলে আবার ভর্তি করে দেন। যাকে এখন নিয়মিত বিদ্যালয়ে যায়, মন দিয়ে পড়ালেখা করে। আমি লেখাপড়া করব, লেখাপড়া শেষ করে আমি ডাক্তার হব এবং গরিব রোগীদের জন্য চিকিৎসা করব। শুধু জাকিয়া নয়, ওর মতো আরো অনেকেই শিকার হয়েছে বাল্যবিয়ের। আমি বলছিলাম যে আমি বিয়ে করব না, সংসার আমি তখন কিছু বুঝতেই পারিনি যে বিয়েটা আবার কি, এটা আমি বুঝতে পারিনি। ডিভোর্স দিয়েছি, তারপরে বাবা মা বুঝতে পারছে হয়তো বা তাদের ভুলটা। তারপর থেকে তারা মানে স্কুলে আমি আবার আসলাম, তারা বললো যে পড়ো, তুমি লেখাপড়া করো, কত দূর এগোতে পারো যাও। ভাগ্য বিড়ম্বিত মেয়েদের পাশে আছে এই বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা। তারাও চায় জাকিয়ার মতো মেয়েরা যেন জীবন যুদ্ধে জয়ী হয়।
আমাদের উচিত হবে তাকে এগুলা কথা বলে বিরক্ত না, ওকে আরও উৎসাহ দিয়ে সামনের পথে এগিয়ে কিভাবে ওকে নিয়ে যাওয়া যাবে এই ব্যাপারে আমাদেরকে ওকে হেল্প করতে হবে। সে যেন ভালো করে লেখাপড়া করে দেশের একজন ভালো সুশিক্ষিত নাগরিক হতে পারে, এটা আমার কাম্য। আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করি, তাকে উৎসাহ দেই। মাদ্রাসার প্রধান শিক্ষক বাল্যবিয়ের শিকার ও তালাকপ্রাপ্ত মেয়েদের শিক্ষার জন্য উদ্যোগী ভূমিকা পালন করছেন। শুধু শামসুন নাহার জাকিয়া নয়, এর আগে আরও অনেক মেয়েকে আমি এই ধরনের আবার ভর্তি করে নিয়ে এদেরকে এখান থেকে ভালো ফলাফল নিশ্চিত করে অনেক মেয়ে বাইরে হয়ে গেছে। বিবাহের পরে যদি কোনো সমস্যা দেখা দেয়, আমার এখানে ভর্তির দরজা উন্মুক্ত আছে। আর আমরা অ্যাডভোকেসিও করছি যে বাল্য বিবাহের না যেন দেওয়া হয়। এলাকাত অনেক বাল্য বিবাহ কমেও গেছে আর কি। একটা দুর্ঘটনা মানেই জীবন শেষ নয়, এখান থেকেই আবার শুরু, এমনটা মনে করে আত্মপ্রত্যয়ী জাকিয়া ও তুলি। ওমর ফারুক চৌধুরী আজাদ পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি উদ্ভাবন করেছেন বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি। তার এই সব আবিষ্কার স্কুল কলেজের বিজ্ঞান শিক্ষার অগ্রগতিতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মোহাম্মদ মনিরুজ্জামানের গবেষণায় গাইবান্ধার এই উদ্ভাবকের আবিষ্কার নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আবু সেলিম। লক্ষ্য করো, এইদিকে দেখো, এইখানে হচ্ছে একটা ফুল দেখা যাচ্ছে, আর এই পাশে দেখো একটা কাপ দেখা যাচ্ছে। এই যে এই ফুলটা এই কাপের ভিতরে চলে আসবে যখন এটা ঘুরতে থাকবে। দেখো, তোমাদের কি মনে হয় যে ফুলটা কাপের ভিতরে? মনে হচ্ছে যে আমরা যখন কোনো বস্তুকে দেখি তখন সেটা 10 সেকেন্ড আমাদের ভিতরে স্থির হয়ে থাকে, আর 10 সেকেন্ডের মধ্যে আমরা যদি অন্য কিছু দেখি তাহলে আমাদের চোখ সেটা ঘুলায় ফেলে। যার জন্য যখন এটা ঘুরতে থাকে তখন এইটাকে ওটার ভিতরে দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। আমার কাজটা হচ্ছে আমাদের দেশে পাওয়া যাচ্ছে বা শিক্ষা বিজ্ঞানাগারে ব্যবহার হচ্ছে এই জিনিসগুলোর দাম হচ্ছে অনেক মূল্যমানের দিক থেকে, সেগুলোকে সহজভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা। কোনোটাতে খরচবিহীন, কোনোটা স্বল্প খরচ, অর্থাৎ নো কস্ট এবং লো কস্ট। এই ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাই, শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করি এবং তারা নিজেরাও এগুলোকে অনুকরণ করে, তারা নিজেরাও তৈরি করে। এটা হচ্ছে নিউটনের কালার মোশন। এখানে 7টা কালার দেওয়া আছে। যখন আমরা এটাকে ঘুরাতে দেখব তখন এটা একটা কালারে পরিবর্তন হবে। এর কারণটা হচ্ছে যখন এটা ঘুরতে থাকে তখন আমাদের অর্থাৎ চোখ মস্তিষ্কে একটা সংকেত পাঠায় দেয়। যে সংকেতটা পাঠায় দেয় অর্থাৎ সেইটা মস্তিষ্ক সেটাকে ধরতে পারতেছে না আর কি, সবগুলো কালার। যার জন্য আমরা কিন্তু এই এক কালার দেখতেছি। প্র্যাকটিক্যালি যে জিনিসটা আমাদেরকে দেখানো হচ্ছে এটাতে আমরা অনেক উপকৃত হচ্ছি এবং এই জিনিসটা আমাদের মানে শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলছে, আর মানে শেখার ক্ষেত্রে আগ্রহটা অনেক বেড়ে যাচ্ছে। তোমরা দেখো, লক্ষ্য করো, এখানে কয়টা রিং দেখা যাচ্ছে, তাই না? একটা রিংয়ের উপর আরেকটা রিং দেখো ঘুরতেছে, কিন্তু পড়তেছে না। এর ভিতরে কি কোথাও কোনো জয়েন্ট আছে? জোড়া আছে বলে মনে হয়? জয়েন্ট নাই। তাহলে জয়েন্ট নাই কিন্তু ঘুরতেছে। তোমরা এখন দেখো জয়েন্ট আছে, অর্থাৎ এটা কেন এরকম করতেছে? যেটা কৌণিক অবস্থায় বসানো আছে, এই যে কৌণিক অবস্থায় বসানো আছে, আর এটা যখন ঘুরতে থাকে 10 সেকেন্ডের মধ্যে যদি আমরা অন্য কোনো বস্তুকে দেখি তাহলে আমাদের দৃষ্টি সেটাকে ঘুলাইয়া ফেলে। যার জন্য মনে হচ্ছে যে একটা আরেকটার উপর এইভাবে ঘুরতেছে। অল্প খরচে এবং অল্প সময়ে অতি সহজেই বোঝানো যাচ্ছে এই প্রোগ্রামটা। এই জন্য আমি মনে করি যে এই প্রোগ্রামটা অত্যন্ত ফলপ্রসূ এবং এটা প্রয়োজন আছে। এই ধরনের প্রোগ্রামটা প্রয়োজন আছে। এটা যদি আরও প্রসারিত করতে পারে তাহলে বিজ্ঞান শিক্ষার জন্য স্কুলগুলো অনেক উপকৃত হবে। আমি 1995 রাষ্ট্রপতি পুরস্কার পাই, 2004 আন্তর্জাতিক অশোকা ফেলোশিপ পেয়েছি আমি, তারপরে 2006 বিসিসি অ্যাওয়ার্ড পেয়েছি, তারপরে এনএসটি ফেলোশিপ পেয়েছি আমি, সিটি ব্যাংক এনএ প্রাইজ পেয়েছি। উদ্দেশ্য হচ্ছে তোমাদের ভিতরে বিজ্ঞান চর্চার একটা মনোভাব সৃষ্টি করা, বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি করা এবং বিজ্ঞান সচেতন নাগরিক তৈরি করা। আমরা যত তাড়াতাড়ি বা যত আমরা বিজ্ঞান চেতনা, বিজ্ঞান সচেতন মানুষ তৈরি করতে পারবো, ডিজিটাল বাংলাদেশ গড়া আমাদের জন্য তত সহজ হবে।
আমরা আশা করি তার এই উদ্ভাবন সঠিক মূল্যায়ন পাবে, পাশাপাশি অন্যদেরকেও উৎসাহিত করবে। এখন একটা বিরতির পর দেখবেন চলতি পথে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের একমাত্র রেলওয়ে জাদুঘরের কথা, জয়পুরহাটের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র শিশু উদ্যান এবং মৌলভীবাজারের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি বাউল গান। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আজকের আয়োজনে। সৃষ্টির শুরু থেকেই মানুষ ও পণ্য পরিবহনে রেলগাড়ির ভূমিকা অন্যতম। দিন বদলের সাথে সাথে এই পরিবহন ব্যবস্থায় লেগেছে আধুনিকতার ছোঁয়া, ফলে দুর্লভ ও পুরনো যন্ত্রাংশ এবং ঐতিহ্যবাহী অবকাঠামোগুলো এখন ঠাঁই পেয়েছে দেশের একমাত্র রেলওয়ে জাদুঘরে। চট্টগ্রাম ঘুরে এসে এই জাদুঘরের বিস্তারিত জানাচ্ছেন সাখাওয়াত লিটন। সেই ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ রেলওয়ের ইতিহাস বিস্তৃত। সময়ের পরিবর্তনে রেলে এসেছে আধুনিকতার ছোঁয়া। শত বছরের পুরনো সেই স্টিম ইঞ্জিন এখন আর বগি নিয়ে এগিয়ে চলে না, ঠায় দাঁড়িয়ে থাকে কালের সাক্ষী হয়ে। এভাবেই বর্তমান সময়ে বাতিল হয়ে যাওয়া রেলের সব যন্ত্রপাতি এখন ঠাঁই করে নিয়েছে মিউজিয়ামে, স্মরণ করিয়ে দেয় আমাদের রেলের প্রাচীন ঐতিহ্যকে। এই রেলওয়ে জাদুঘরে আসলে প্রাচীন রেলের অনেক নিদর্শন পাওয়া যায়। এতে বোঝা যায় যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো খুব পুরনো এবং কোনটার কী কাজ। আমরা আসলে রেলওয়ে যাতায়াত করলে অনেক কিছু জানি না। পাহাড়ের চূড়ায় ঠায় দাঁড়িয়ে থাকা এই জরাজীর্ণ ঘরটি বাংলাদেশের একমাত্র রেলওয়ে জাদুঘর, যেখানে বিভিন্ন সময়ে ব্যবহৃত রেলের যন্ত্রপাতি কালের সাক্ষী হয়ে প্রমাণ দেয় ব্রিটিশ সময়কাল থেকে আসাম, বাংলা আর বর্তমানের বাংলাদেশ রেলওয়ের সমৃদ্ধির কথা। এটি অত্যন্ত মূল্যবান জিনিস। আমাদের এই ভারত উপমহাদেশে যখন রেল চালু হয় তার অনেক নিদর্শন এখানে আছে। এই প্রতিষ্ঠানটিকে যাতে সর্বসাধারণের কাছে নিয়ে যাওয়া যায় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চেষ্টা করতে হবে। চট্টগ্রাম শহরের পাহাড়তলিতে প্রায় 12 একর জমির উপর এই রেলওয়ে জাদুঘর। 2003 সালের 15 নভেম্বর এটি চালু হয়। তারপর দেশের বিভিন্ন স্থান থেকে রেলের বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করে আরও সমৃদ্ধ করা হয় এই জাদুঘরকে। আমাদের এখানে ট্রাফিক ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মালামাল আছে। যে ডিপার্টমেন্টের মালামাল দিয়ে ট্র্যাক লাইন থেকে শুরু করে ট্রেন পরিচালনা করে এভরিথিং আছে। প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী আসে এই জাদুঘর দেখতে। এর মাধ্যমে তারা জানতে পারছে রেলওয়ের বিভিন্ন যন্ত্রপাতি ও এর প্রাচীন ইতিহাস সম্পর্কে। স্কুলের ছাত্রছাত্রী এবং বিভিন্ন ধরনের লোকজন আসে, ভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে লোক আসে, চট্টগ্রাম ইউনিভার্সিটির ছেলেরা, ছাত্ররা আসে, এগুলি পরিদর্শন করে যায় আর কি। 3টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আপনি যদি শুক্রবারে, শনিবারে, বৃহস্পতিবারে আসেন তাহলে দেখবেন অন্তত হাজারের উপর দর্শক আছে। বাংলাদেশের একমাত্র রেলওয়ে জাদুঘর হবার কারণে এর পর্যটন সম্ভাবনাও অনেক। বিদেশিরাও এখানে এসে আমাদের রেলের অগ্রগতি সম্পর্কে তারা ধারণা করতে পারবে। প্রয়োজনে এটাকে সরিয়ে নতুন স্থাপনার মধ্যে নিয়ে যেতে হবে, যেহেতু পুরনো একটা ভবন। এবছরে এটার যদি মেরামত কাজটা শুরু হয়ে যায় তাহলে এটা বাংলাদেশে না, আমার মনে হয় এশিয়াতে একটা সুন্দর জাদুঘর হবে। আমাদের অতীত, আমাদের অস্তিত্ব, সেই ঐতিহ্যকে ধরে রাখতে দেশের এই রেলওয়ে জাদুঘরের গুরুত্ব অপরিসীম। কর্তৃপক্ষ একটু গুরুত্ব দিলেই দর্শনার্থীরা বিনোদনের পাশাপাশি জানতে পারবে রেলওয়ের পুরনো সব ঐতিহ্য আর বাংলাদেশের উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে।
জয়পুরহাট শহরের অদূরে শিশুদের জন্য বিনোদনের মাধ্যমে শিক্ষার উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছিল একটি শিশু উদ্যান। বর্তমানে এটি জেলাবাসীদের জন্য অকৃত্রিম বিনোদনের উৎস হিসেবে স্থান করে নিয়েছে। শতরূপা দত্তের গবেষণায় চলতি পথে শিশু উদ্যানটির চিত্র তুলে এনেছেন আবু হাসনাত মনি। জয়পুরহাট শহরের অদূরে বুলুপাড়া এলাকায় ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে শিশু উদ্যান। শিশুদের জন্য আনন্দের মধ্য দিয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে এই উদ্যানটি তৈরি করেন রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স। বিশাল এলাকা নিয়ে তৈরি এই শিশু উদ্যানে শিশুদের খেলার জন্য রয়েছে নানান ব্যবস্থা। শিশুদের আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে মজাদার মুখোশ গুহা, নৌকা, রেলগাড়ি, ছোট আকারের দুর্গ। শিশুরা যাতে খেলতে খেলতে শিখতে পারে এই উদ্দেশ্যে উদ্যানের দেওয়ালগুলোতে বাংলা ও ইংরেজি বর্ণমালা এবং বর্ণমালার ছড়া অঙ্কিত হয়েছে। বাংলা ভাষা ও বাংলাদেশের স্বাধীনতার ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়েছে বই আকৃতির কয়েকটি ভাস্কর্যের মধ্য দিয়ে। শিশু মনে পশু পাখির প্রতি ভালোবাসা সৃষ্টির লক্ষ্যে গড়ে তোলা হয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা। এছাড়াও আছে বিভিন্ন পশু পাখির প্রতিকৃতি। আদিম সভ্যতার ইতিহাস সম্পর্কে শিশুদের ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এই আদিম গুহা। মানুষের ক্রমবিবর্তনের ধারায় আদিম যুগ থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের আলোয় আলোকিত আধুনিক যুগের চিত্র তুলে ধরা হয়েছে এখানে। শিশুদের পাশাপাশি বড়দের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। কুঁড়েঘর আকারে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি বনভোজন কেন্দ্র। শিশু উদ্যান আজ জয়পুরহাটের শিশু, কিশোর, পূর্ণবয়স্ক সবার কাছেই অত্যন্ত আকর্ষণীয় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। আপনাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অনিয়ম আর দুর্নীতি সহ বিভিন্ন তথ্য, পরামর্শ ও মতামত জানিয়ে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দেশজুড়ে 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল desh21-tv.com। আর SMS পাঠাতে DJN স্পেস আপনার নাম স্পেস অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত লিখে সেন্ড করুন 6969 নম্বরে। 21-এর অনুষ্ঠানগুলি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে ও তথ্যের প্রয়োজনে লগ অন করুন www.21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া Facebook/21TV লাইভে দেখতে পারেন আমাদের সব অনুষ্ঠান। এবার একটি গান। মৌলভীবাজারে স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশনায় এই গানের সাথেই শেষ হবে আমাদের আজকের আয়োজন। তার আগে আমি জুলিয়া আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেশজুড়ে এই বাংলার খোলা জানালা। আশা করব আপনাদের ভালো লাগা আমাদের সাথে থাকবে সব সময়। আগামী পর্বের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে। লাখো লাখো শহীদ গণের রক্তের গড়া দেশ, লাখো লাখো শহীদ গণের রক্তের গড়া দেশ, লাখো লাখো শহীদ গণের রক্তের গড়া দেশ। প্রাণের বাংলাদেশ মুদের স্বাধীন বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ মুদের স্বাধীন বাংলাদেশ। স্বাধীন করলেন দেশ যারা, জীবন যুদ্ধে জয়ী তারা। স্বাধীন করলেন দেশ যারা, জীবন যুদ্ধে জয়ী তারা।
স্মৃতি স্মরণ তাদের নামেই মুক্ত করলেন দেশ, স্মৃতি স্মরণ তাদের নামেই মুক্ত করলেন দেশ। প্রাণের বাংলাদেশ মুদের স্বাধীন বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ মুদের স্বাধীন বাংলাদেশ। উনিশশো ৭১ জয়ের ধ্বনি এ দেশ জুড়ে, ১৯৭১ জয়ের ধ্বনি এ দেশ জুড়ে, বাঙালিদের প্রাণে প্রাণে সুখের সমাবেশ, বাঙালিদের প্রাণে প্রাণে সুখের সমাবেশ। প্রাণের বাংলাদেশ মুদের স্বাধীন বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ মুদের স্বাধীন বাংলাদেশ। যাদের জন্য এ দেশ পেলাম, এই অদম গণির লাখো সালাম, যাদের জন্য এ দেশ পেলাম, এই অদম গণির লাখো সালাম। ধন্য ধন্য মাতৃভূমির গৌরবের নাই শেষ, ধন্য ধন্য মাতৃভূমির গৌরবে নাই শেষ। প্রাণের বাংলাদেশ মুদের স্বাধীন বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ মুদের স্বাধীন বাংলাদেশ। লাখো লাখো শহীদ গণের রক্তের গড়া দেশ, লাখো লাখো শহীদ গণের রক্তের গড়া দেশ। প্রাণের বাংলাদেশ মুদের স্বাধীন বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ মুদের স্বাধীন বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ মুদের স্বাধীন বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ মুদের স্বাধীন বাংলাদেশ।